নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো বৃদ্ধকে ঘুষি মারার চেষ্টা, ফের বিতর্কে কাদের মির্জা। এরপরে জানাবো কোরবানির পশুর চামড়া কওমি মাদ্রাসায় দিবেন না, আহ্বান এমপি মুক্তাদিরের। জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এসে বিএনপি জোট ছাড়ার ঘোষণা, এ সম্পর্কে যা বললেন নজরুল ইসলাম খান। জানাবো বরিশালে পুলিশ ও বাস শ্রমিকদের সংঘর্ষে পুলিশ সদস্য সহ আহত ৩। এবং সবশেষে রয়েছে রাষ্ট্রকে যথার্থ গণপ্রজাতন্ত্রে রূপান্তর করতে হবে, মন্তব্য আসম রবের। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বৃদ্ধকে ঘুষি মারার চেষ্টা, ফের বিতর্কে কাদের মির্জা। নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জার এক অসহায় বৃদ্ধকে ঘুষি মেরে সরিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন কাদের মির্জা। আজ শুক্রবার সকালে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও হত দরিদ্রের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণের সময় ওই বৃদ্ধকে ঘুষি মারার চেষ্টা করেন কাদের মির্জা। কাদের মির্জার 20 মিনিট 58 সেকেন্ডের ফেসবুক লাইভের মধ্যে 17 মিনিট 30 সেকেন্ডের সময় দেখা যায় মেয়র আব্দুল কাদের মির্জা এক বৃদ্ধকে শাড়ি দিয়েছেন। বৃদ্ধ শাড়িটি পরিবর্তন করতে চাইলে কাদের মির্জা তার বুকে ঘুষি মেরে সরিয়ে দেন। এদিকে বৃদ্ধকে ঘুষি মারার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। এ বিষয়ে জানতে মেয়র আব্দুল কাদের মির্জার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। কোরবানির পশুর চামড়া কওমি মাদ্রাসায় দিবেন না, মন্তব্য এমপি মুক্তাদিরের। কোরবানির পশুর চামড়া কওমি মাদ্রাসায় না দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরী। আজ শুক্রবার জেলা ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ হয়ে তিনি আহ্বান জানান কওমি মাদ্রাসাগুলোকে দেশকে অস্থিতিশীলকারী হিসেবে আখ্যায়িত করেন তিনি। সকালে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস, শ্রমিক, ঋষি সম্প্রদায় সহ বিভিন্ন শ্রেণী পেশার কর্মহীন 1000 সাধারণ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল 10 কেজি চাল, 1 লিটার তেল, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, 1 প্যাকেট সেমাই, 200 গ্রাম দুধ, 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 প্যাকেট নুডলস, 2টি সাবান। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খানের সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে মুক্তাদির চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এসে বিএনপি জোট ছাড়ার ঘোষণা, এ সম্পর্কে যা বললেন নজরুল ইসলাম খান। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের একটি অংশ জোট ছাড়ার ঘোষণা দিয়েছে। এর প্রতিক্রিয়ায় জোটের সমন্বয়ক বিএনপির নেতা নজরুল ইসলাম খান বলেছেন, তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এসে এই ঘোষণা দিয়েছেন, তাই সহজেই বোঝা যায় ঘটনা আসলে কি। বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে জরুরি সংবাদ সম্মেলন করে জমিয়তে উলামায়ে ইসলামের একাংশ 20 দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে দুপুরের দিকে জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত আমির মাওলানা জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের একটি দল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখান থেকে ফিরে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে বৈঠকের পর তারা জোট ছাড়ার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব বাহাউদ্দিন জাকারিয়া বলেন, আজ থেকে জমিয়ত জোটের কোনো কার্যক্রমে সক্রিয় থাকবে না। জমিয়তের অভিযোগ সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, অভিযোগ থাকলে আগেও করতে পারতেন, আজকে কেন? তাদের অনেক নেতাকর্মী গ্রেফতার আছেন, অনেকের বিরুদ্ধে মামলা আছে, অনেক নেতাকর্মী অনেক রকমের চাপে আছেন। সে অবস্থায় তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন। এখন বুঝে নেন কেন তারা জোট ছাড়ছেন। নজরুল ইসলাম খান বলেন, ওনারা অনেকদিন আমাদের সঙ্গে ছিলেন। এর মধ্যে যদি তাদের নেতারা মুক্ত হন, মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হয়, অন্যায় চাপগুলো থেকে রেহাই পান, তাহলে আমরা খুশি হব। জমিয়তের দায়িত্বশীল সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে হেফাজত ইসলামের সহিংসতার ঘটনায় করা মামলায় তাদের দলের 25 জন নেতা বর্তমানে কারাবন্দী আছেন। বিভিন্ন মামলায় আসামি হয় 29 জন পলাতক। এছাড়া দলের নেতাকর্মীদের যারা বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দায়িত্বে রয়েছেন, তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার চাপ রয়েছে। জমিয়তে উলামায়ে ইসলামের আরেক অংশের নেতৃত্বে ছিলেন মুফতি মোহাম্মদ ওয়াক্কাস। সম্প্রতি তিনি মারা যান। বর্তমানে এ অংশটির নেতৃত্বে রয়েছেন মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও মাওলানা মহিউদ্দিন ইকরাম। তারা এখন 20 দলীয় জোটে আছে, যদিও এই অংশটির সঙ্গে আগে থেকে সরকারের ঘনিষ্ঠতা রয়েছে বলে জানা গেছে। বরিশালে পুলিশ ও বাস শ্রমিকদের সংঘর্ষে পুলিশ সদস্য সহ আহত 3।
বরিশালের শ্রমিকদের বাস ধর্মঘটে ব্যবহৃত ব্যারিকেড সরানো নিয়ে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে শুক্রবার দুপুর ১টার দিকে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে এ ঘটনায় পুলিশ সদস্য সহ ৩ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বাস শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের শেষ পর্যায়ে সিভিল পোশাকে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার কর্মরত কনস্টেবল ফারুক ধর্মঘটে ব্যবহৃত ব্যারিকেড সরানোর চেষ্টা করে। এ নিয়ে শ্রমিকদের সাথে ফারুক সহ পুলিশের প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ সদস্য ফারুক ও বাস শ্রমিক জুয়েল ও রাহাত আহত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অপর শ্রমিকরা জড়ো হয়ে পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় ১ ঘণ্টা সেই এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরে শ্রমিক নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। রাষ্ট্রকে যথার্থ গণপ্রজাতন্ত্রে রূপান্তর করতে হবে মন্তব্য আসম রবের। বিদ্যমান করোনা সহ বিদ্যমান রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে বাংলাদেশকে যথার্থ গণপ্রজাতন্ত্রে রূপান্তর করার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি আসম আব্দুর রব। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি বলেন, আজ দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা থাকলে এবং স্ব প্রদেশের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করলে সারা দেশকে এই অপরিকল্পিত লকডাউন বা শাটডাউনের আওতায় আনতে হতো না এবং কেন্দ্রীভূত শাসন ব্যবস্থায় নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হতো না। আজকের বাস্তবতায় সমাজের সকল মানুষের কাছে স্বাস্থ্য, শিক্ষা সহ অন্যান্য সকল সেবা পৌঁছে দেওয়া এককেন্দ্রিক সরকারের পক্ষে সম্ভব নয়। আমেরিকার মতো দেশে ৩৩ কোটি লোকের জন্য ৫০টি স্টেট রয়েছে। তার বিপরীতে আমাদের ১৭ কোটিরও বেশি জনসংখ্যার দেশে এককেন্দ্রিক ব্যবস্থা কোনো ক্রমে গ্রহণযোগ্য নয়। তাই আমাদের দেশের সুষম উন্নয়ন ও জনগণের সর্বব্যাপী সুযোগ সুবিধার লক্ষ্যে ৮ থেকে ৯টি প্রদেশ স্থাপন অতি প্রয়োজন। তাহলে আজ কোটি কোটি লোককে কথায় কথায় করোনার ন্যায় দুর্যোগের মধ্যে ঢাকার কর্মস্থল থেকে ঝুঁকি মাথায় নিয়ে প্রত্যন্ত অঞ্চলে বাড়ির দিকে বা তথা হতে আবার রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছুটতে হতো না। প্রদেশ এবং বিকেন্দ্রিত প্রশাসনের কারণে সারা দেশে বিশাল এই জনগোষ্ঠীর কর্ম এবং অবস্থানের অবারিত সুযোগ থাকত। আইসিইউর অপেক্ষায় থাকতে থাকতে মৃত্যু। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর শয্যা আছে ৮টি। বৃহস্পতিবার আইসিইউর জন্য অপেক্ষাধীন ছিলেন ৯৫ জন সংকটাপন্ন রোগী। এ তালিকা থেকে ৭ জনের নাম ও মুঠোফোন নম্বর নিয়ে ফোন করে জানা যায় অন্তত ৫ জন আইসিইউর অপেক্ষায় থাকতে থাকতে হাসপাতালে মারা গেছেন। তাদের মৃত্যু হয়েছে বিগত ৩-৪ দিনের মধ্যে। মারা যাওয়া ব্যক্তিদের একজন জেলার শ্যামনগর উপজেলার হাফিজা বেগম। তার ছেলে ইউনুস আলী প্রথম আলোকে বলেন, গত বুধবার রাত ১২:৩০টার দিকে মা মারা গেছেন। আইসিইউতে একটা শয্যার জন্য কতজনের কাছে গেছি, কিন্তু মায়ের জন্য একটা শয্যা জোগাড় করতে পারিনি। চিকিৎসকেরাও মৃত্যু নিয়ে উদ্বিগ্ন। তারাও বলছেন আইসিইউ বাড়ানো দরকার। সাতক্ষীরা মেডিকেলের আইসিইউর দায়িত্বে থাকা চিকিৎসক সাইফুল্লাহ বলেন, অনেক ক্ষেত্রে রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ার পর হাসপাতালে নিয়ে আসা হয়। দেখা যায় রোগীর জরুরি ভিত্তিতে আইসিইউ দরকার, তবে শয্যা খালি নেই। রোগী এক পর্যায়ে মারা যান। তিনি আরো বলেন, আইসিইউতে শয্যা বাড়ানো দরকার, সঙ্গে দরকার বাড়তি চিকিৎসক। এরকম আইসিইউর অপেক্ষায় থাকতে থাকতে রোগী মৃত্যুর ঘটনা ঘটছে। অনেক জেলা হাসপাতালে আইসিইউ সুবিধা নেই। সেখান থেকে সংকটাপন্ন রোগীকে দূরের জেলায় নিতে হচ্ছে, কিন্তু আইসিইউর নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। যেসব জেলা হাসপাতালে আইসিইউর সুবিধা আছে সেখানে রোগীর চাপ অনেক বেশি। চিকিৎসকেরা রোগীকে আইসিইউতে নিতে পরামর্শ দিচ্ছেন। স্বজনেরা আইসিইউর দায়িত্বে থাকা চিকিৎসকের কাছে যাচ্ছেন, কাকুতি মিনতি করছেন, কাজ হচ্ছে না কারণ শয্যা খালি নেই। তারপর আসছে মৃত্যুর খবর। সাতক্ষীরা ছাড়াও দেশের ১০টি জেলার হাসপাতালের চিকিৎসা সুবিধা পরিস্থিতি পর্যালোচনা করে গতকাল দেখা গেছে সংকট শুধু আইসিইউতে নয়, অনেক হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই, ফলে চালানো যাচ্ছে না হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা। প্রায় সব হাসপাতালে রয়েছে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। রোগীদের অভিযোগ, রাতে তেমন কোনো সেবা পাওয়া যায় না। রাতে রোগীর অবস্থার অবনতি হলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। নিখোঁজ মুফতি মাহমুদুল গুনবী র্যাবের হাতে গ্রেফতার। লেতাবানের শাসয়া মুফন চাউতি মাহমুদুল হাসান গুনবীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেফতার মাওলানা মাহমুদুল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা বলে দাবি করেছে র্যাব। এর আগে নোয়াখালী থেকে গত ৫ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। শুক্রবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে গুনবীকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। র্যাব বলছে, মাহমুদুল হাসান গুনবী ওয়াজ করে পরিচিতি লাভ করলেও তিনি বর্তমানে আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা। তিনি মানহাজি নামের একটি গ্রুপের অন্যতম ব্যক্তি হিসাবে কাজ করছিলেন। তার সঙ্গে মাওলানা হারুন ইজাহার ও আলী হাসান ওসামা নামে আরও ২ জন দায়িত্বশীল হিসাবে কাজ করতেন। এই ২ জন আগে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। 111-এর কুশীলবরা এখনো ষড়যন্ত্র করছে মন্তব্য ওবায়দুল কাদেরের। আরেকটা 111 সৃষ্টি করতে তখনকার কুশীলবরা এখনো ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন 1-11-এর কুশীলবেরা এখনো ষড়যন্ত্র করছে আরেকটা 1-11 সৃষ্টি করতে, তবে সেই দিন আর আসবে না। আজ শুক্রবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা 1-11-এর রঙিন খোয়াব দেখছে তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। 1-11 ছিল রাজনীতিবিদদের জন্য পাঠশালা স্বরূপ, সেখান থেকে রাজনৈতিক কর্মীদের শেখার অনেক কিছু আছে। ওবায়দুল কাদের বলেন, এদেশের রাজনৈতিক ইতিহাস 1-11 একটি দুষ্ট ক্ষত। এই ক্ষত তৈরি হয় বিএনপির হঠকারী ও ক্ষমতালোভী রাজনীতির কারণে। ইয়াজউদ্দিন একদিকে রাষ্ট্রপতি, অপরদিকে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে বিএনপি একতরফা নির্বাচনের নীল নকশা বাস্তবায়নের মধ্য দিয়ে 1-11-এর প্রেক্ষাপট তৈরি করে। এরপরই আসে 1-11। মুফতি মাহমুদ হাসানকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিল র্যাব। বিভিন্ন ইস্যুতে উগ্রবাদী ও সন্ত্রাসবাদকে উস্কে দিত মুফতি মাহমুদ হাসান। সে দাওয়াত ইসলামের ব্যানারে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পরিবর্তনে উদ্বুদ্ধ করে জঙ্গিবাদে অন্তর্ভুক্তির বিশেষ উদ্যোগ গ্রহণ করে। এক্ষেত্রে তারা বিশেষ করে মনস্তাত্ত্বিক অনুশোচনা জাগ্রত করার কৌশল অবলম্বন করে। এছাড়া সে মাহফিলের আড়ালে জঙ্গি সদস্য রিক্রুট করত। বৃহস্পতিবার রাজধানীর শাহ আলী থানার বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে মাহমুদকে গ্রেফতার করে র্যাব। অভিযানে মাহমুদের কাছ থেকে উদ্ধার করা হয় উগ্রবাদী পুস্তক ও লিফলেট। র্যাবের দাবি, গ্রেফতার মাহমুদ হাসান গুনবী ওরফে হাসান মানুষকে এতটাই মোটিভেট করতে পারত যে কেউ তাদের মতাদর্শে জড়িয়ে পড়তে কোনো পিছপা হতো না। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমোইন বলেন, গ্রেফতার মাহমুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে ৫ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করার পর মাদ্রাসায় ভর্তি হয়। ২০০৮ সালে মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাইসির দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরে সে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা পেশায় যুক্ত হয়। পাশাপাশি ধর্মীয় মতাদর্শের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়। ২০১০ সাল থেকে ওয়াজ শুরু করে। ২০১৪ সাল থেকে ধর্মীয় বক্তব্যে উগ্রবাদ প্রচারে নিজেকে সম্পৃক্ত করে। এছাড়া সে ধর্মীয় পুস্তকের ব্যবসার সঙ্গে যুক্ত হয়। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে প্রথমে হুজির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে জসিমউদ্দিন রহমানের সঙ্গে তার পরিচয় সূত্রে ঘনিষ্ঠতা তৈরি হয়। এই ঘনিষ্ঠতার সূত্রে সে আনসার আল বাংলা টিমের সাথে সম্পৃক্ত হয়। জসিমউদ্দিন রহমানি গ্রেফতারের পর সে উগ্রবাদী প্রচারক হিসেবে নিজেকে অধিষ্ঠিত করে।